বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসে আজকের উপন্যাস অংশ 22 নম্বরের দ্বিতীয় পাঠ। ভিডিও পর্ব সংখ্যা 22। হরিণপুর হইতে ফিরিয়া আসিয়া সবিতা ভাষা বদলাইয়াছেন। রমণী বাবুর সেই পুরাতন বাড়িতে প্রবেশ করিতে আর প্রবৃত্তি হয় নাই। নিয়তির দুর্লভ্য বিধানে সুদীর্ঘ 12 বৎসরের অধিককাল যেখানে প্রতিপলে আত্মহত্যার দুর্বিষহ যন্ত্রণা ভোগ করিয়াও আচ্ছন্নতার মধ্যে অর্ধ অচেতনাবৎ কাটাইতে হইয়াছে, আজ সেই বাড়িখানার দিকে তাকাইতেও আতঙ্কে শরীর শিহরিয়া ওঠে। অথচ ওই বাড়ি হইতেই আশ্রয়চ্যুতির সম্ভাবনায় এই সেদিনও তো তাহাকে ভাবনায় দিশাহারা হইতে হইয়াছিল। দীর্ঘকাল নিজের রুচিকে নিষ্ঠুরভাবে নিষ্পেষিত করিয়া স্বভাবের বিপরীত স্রোতে অগ্রসর হওয়ার ফলে যে অপরিসীম শ্রান্তিতে তিনি অবসন্ন হইয়া পড়িয়াছিলেন, সে ভার ক্রমেই দিনের পর দিন দুঃসহ হইয়া উঠিতেছিল। বিমলবাবু যে বাড়িখানি বজ্রবাবু ও রেণুর জন্য ঠিক করিয়া রাখিয়াছিলেন, সবিতা সেই বাড়িটিতেই উঠিয়াছেন। বিমলবাবু কলিকাতায় নাই, ব্যবসায় সংক্রান্ত জরুরি টেলিগ্রাম আসায় সিঙ্গাপুরে প্রত্যাবর্তন করিয়াছেন। সবিতার দেখাশোনার ভার লইয়া রাখালকে এই নূতন বাসায় থাকিবার জন্য বিমলবাবু অনুরোধ করিয়াছিলেন। নতুন মার তত্ত্বাবধান ভার লইতে সম্মত হইলেও তাহার বাসায় বসবাস করিতে রাখাল অক্ষমতা জানাইয়াছিল। বিমলবাবুর নিকট এ সংবাদ শুনিয়া তারক স্বেচ্ছার নতুন মার বাসায় থাকিয়া তাহার তত্ত্বাবধানের ভার গ্রহণ করিয়াছে। সবিতার আনুকূল্যে তারক বর্ধমানের স্কুল মাস্টারি ছাড়িয়া দিয়া হাইকোর্টে প্র্যাকটিস শুরু করিয়াছে। একতলায় বহির্বাটিতে তাহার বসিবার ঘর আইনজীবীর প্রয়োজনীয় উপযুক্ত আসবাবপত্রে নিখুঁতভাবে সাজাইয়া দেওয়া হইয়াছে। বিমলবাবু নিজে ব্যবস্থা করিয়া তাহাকে হাইকোর্টের একজন লব্ধ প্রতিষ্ঠ উকিলের জুনিয়র করিয়া দিয়াছেন। বিমলবাবুরই ছোট্ট মোটর গাড়ি খানিতে সে আদালতে যাতায়াত করে। তারকের আবশ্যকীয় পোশাক পরিচ্ছদ, গাউন প্রভৃতি সরঞ্জাম সমস্তই সবিতা কিনিয়া দিয়াছেন। তারকের আহার শেষ হইলে সবিতা উপরে উঠিয়া আসিয়াছিলেন। অনেকক্ষণ বাদে সারদা উপরে আসিয়া বলিল, মা, আজও আপনি কিছুই মুখে দেবেন না? না সারদা, আমার গলা দিয়ে কিছু গলবে না, তবে তুমি যদি আমার জন্য না খেয়ে উপোস করতে চাও তাহলে আমাকে খেতেই হবে। কিন্তু আমি জানি তুমি তোমার মায়ের পরে এমন জুলুম করবে না। সারদা মলিন মুখে দাঁড়াইয়া রহিল। সবিতা বলিলেন, যাও মা, তুমি খেয়ে এসো। সারদা তবুও নতমুখে দাঁড়াইয়া শাড়ির আঁচলের একটা কোণ দুই হাতে অনাবশ্যক পাকাইতে লাগিল। সবিতা বলিলেন, মানুষ একবেলা না খেয়ে মরে না সারদা, কিন্তু খাওয়া অনেক সময় তার পক্ষে মরণাধিক যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তবুও যদি তুমি আমাকে আজ খাওয়াবার জন্য পীড়াপিড়ি করতে চাও, চলো, না হয় যাচ্ছি। সারদা এবার মুখ তুলিয়া মৃদু কণ্ঠে কহিল, না থাক মা, আমি একাই যাচ্ছি। শূন্য কক্ষে আলো নিভাইয়া দরজায় খিল দিয়া সবিতা অনাবৃত মেঝের উপরে এলাইয়া শুইয়া পড়িলেন। দুপুরে আজ রাখাল আসিয়াছিল। সবিতা বিপন্ন স্বামী ও কন্যার সকল সংবাদই জানিতে পারিয়াছেন। সমস্ত দিনটা যেন অসারতার মধ্য দিয়া ছায়ার মতো কাটিয়া গিয়াছে। রাত্রির স্তব্ধ নির্জন অবকাশে বেদনা ভারাতুর অন্তর্তলে কতকটা যেন সার ফিরিয়া আসিতেছে। নিমিলিত নয়নদ্বয়ের
অবিরল বিগলিত অশ্রুধারায় কঠিন কক্ষতল এবং অযত্নবদ্ধ কোমল চুলের রাশি ভিজিয়া উঠিতে লাগিল। কোনো শব্দ নাই, চাঞ্চল্য নয়, নিস্পন্দ দেহে প্রসারিত বাহুর পরে মাথা রাখিয়া মাটিতে এক পার্শ্ব হইয়া পড়িয়া আছেন। উপায়হীন ক্ষতির ক্ষোভে তাহার সমস্ত হৃদয় মন আজ কাতর ও বিকল। কোনো সান্ত্বনায় আর খুঁজিয়া পাইতেছেন না। আপন সন্তানের এই দুঃখ ও কৃচ্ছসাধন তাহাকে অহরহ যেন অগ্নি কষার আঘাতে জর্জরিত করিয়া তুলিতেছে। সমস্ত অন্তর ক্ষতবিক্ষত হইয়া গেলেও বেদনায় আর্তনাদ করিবার উপায় কই? বলির পশুর মতোই রক্তাক্ত দেহে ধুলাই পড়িয়া ধরপর করা ছাড়া গতি নাই। আজ তাহার তৃষিত মাতৃ হৃদয় দুই বাহু বাড়াইয়া যাহাকে বুকের মধ্যে টানিয়া লইবার জন্য ব্যাকুল। হৃদয় নিংড়ানো অফুরন্ত স্নেহরসে যাহাকে অভিসিঞ্চিত করিয়াও তৃপ্তি নাই। সংসারে সেই আজ তাহার সবার বাড়া পর, সবার বেশি দূরের মানুষ হইয়া গিয়াছে। পরিপূর্ণ যৌবনের উচ্ছ্বসিত বসন্ত দিনে যখন জীবন শতই আনন্দ পিপাসাতুর, তাহাকে সেদিন উহা সম্পূর্ণ একাকী নিসঙ্গ বহন করিতে হইয়াছে। না মিলিয়াছে অন্তরের অন্তরঙ্গ সাথী, না পাইয়াছেন যৌবনের প্রাণবন্ত সহচার। সেই একান্ত একাকিত্বের মাঝে হঠাৎ একদিন কোথা হইতে কি যে আকস্মিক বিপ্লব হইয়া গেল, তাহা নিজ স্পষ্ট বুঝিতে পারেন নাই। যখন চৈতন্য হইল, আশেপাশে চাহিয়া দেখিতে পাইলেন সমগ্র বিশ্ব সংসারে তাহার কেহ নাই, কিচ্ছু নাই। স্বামী, সন্তান, গৃহ পরিজন, সংসার প্রতিষ্ঠা, মান মর্যাদা সমস্তই ঐন্দ্রজালিকের ভোজবাজির ন্যায় অন্তর্হিত হইয়া গিয়াছে। ভয়চকিত চিত্তে সহসা অনুভব করিলেন সংসার ও সমাজের বাহিরে নির্বান্ধব নিরালম্ব তিনি একা শূন্যের মধ্যে তুলিতেছেন। পা রাখিয়া দাঁড়াইবার মতো মাটিটুকু পায়ের নিচে আশ্রয় আর নাই। জীবনের এই আকস্মিক সর্বনাশের ক্ষণে যে অতি পঙ্কিল আশ্রয়ভূমির সংকীর্ণতম পরিধির মধ্যে নিজেকে দাঁড় করাইয়াছেন, তাহা সামাজিক জ্ঞান বুদ্ধি বিবেচনার সম্পূর্ণ অগোচরে। কেবলমাত্র জৈব প্রকৃতির স্বাভাবিক আত্মরক্ষা প্রবৃত্তি বশেই জীবন ধারণের অনিবার্য প্রয়োজনে। কিন্তু দিন যাইবার সঙ্গে সঙ্গে সেই কলুষিত আশ্রয়ের কেলেদ ও কদর্যতায় তাহার দেহ মন প্রতিদিন ঘৃণায় সংকুচিত হইয়া উঠিয়াছে। জাগ্রত আত্মচেতনা প্রতি মুহূর্তে অনুতাপের মর্মান্তিক আঘাতে আহত ও জর্জরিত হইয়াছে। তবুও এই অসহ ও অবাঞ্ছিত সংকীর্ণ আশ্রয়টুকু ত্যাগ করিয়া আরও অনিশ্চিতের মধ্যে ঝাঁপ দিতে ভরসা পান নাই। নিজের একান্ত নিরুপায় অবস্থা বুঝিতে পারিয়া অন্তরে অন্তরে শিহরিয়া উঠিয়াছেন। এমনি করিয়া তাহার দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর নিয়ত অস্বস্তির মধ্যে কাটিয়া গিয়াছে। জীবনের প্রারম্ভক্ষণে বলিষ্ঠ প্রাণবন্ত পুরুষ কেহ যদি তাহার জীবনের পথে আসিয়া দাঁড়াইতেন, আজ তাহার উজ্জ্বল নারী জীবনের দীপ্তিতে সংসার ও সমাজ আলোকিত হইয়া উঠিত নাকি? প্রসন্ন দেহ মনের আনন্দিত হৃদয়ের অনুকূল আবেষ্টন প্রভাবে তিনি কি আজ লক্ষ্মী স্বরূপিণী পত্নী, আদর্শ জননী, মমতা মাধুর্যময়ী নারী হইয়া উঠিতে পারিতেন না? কিসের জন্য তাহার জীবনের উদয় উষা এমন অকাল কুজ্ঝটিকায় বিলীন হইয়া গেল? মুহূর্তের অবকাশে এত বড় প্রলয় কেমন করিয়া সংঘটিত হইল, যাহা তাহার নিজেরই স্বপ্নের অগোচর? সবিতার এই অবাধ অশ্রু নিষিক্ত চিন্তাধারায় সহসা বাধা পড়িল। দ্বারে ঘন ঘন করাঘাতের সহিত তারকের কণ্ঠস্বর শোনা গেল, নতুন মা, নতুন মা, একবার দরটা খুলুন। সবিতা উঠিয়া বসিয়া নিজেকে একটু সংবৃত করিতে না করিতে দ্বারে পুনঃ পুনঃ আঘাত ও উপর্যপরি ব্যগ্র ডাক শোনা যাইতে লাগিল। সত্তর মুখ চোখ মুছিয়া ক্ষিপ্র হস্তে গায়ে মাথায় বসন সুসংযত করিয়া সবিতা দাঁড় করিলেন। তারকের এই অধীর ব্যস্ততায় তিনি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটিয়াছে অনুমান করিয়া শঙ্কিত হইয়া উঠিয়াছিলেন। দরজা খুলিয়া বাহির হইবা মাত্র তারক বলিল,
আপনি নাকি রোজই রাত্রে অনাহারে কাটাচ্ছেন শুনলাম, আজই কিছুই মুখে দেননি। শরীর কি খুব খারাপ হয়েছে? তারকের প্রশ্ন শুনিয়া সবিতা বিস্ময় ও বিরক্তিতে স্তব্ধ হইয়া গেলেন, কোনো উত্তর দিলেন না। তারক পুনরায় প্রশ্ন করিল। না, আমি ভালোই আছি, সবিতা শান্ত গলায় জবাব দিলেন। তবে কেন রোজ এমন করে উপোস করে থাকেন? না না, সে আমি শুনবো না, কিছু না কিছু খাওয়া দরকার, কালই আমি ডাক্তার নিয়ে আসব। তারকের কণ্ঠে যথেষ্ট উদ্বিগ্নতা প্রকাশ পাইল। ওসব হাঙ্গামা করো না তারক, আমি নিষেধ করছি। তাহলে বলুন, কেন অকারণ উপোস দিয়ে শরীরের উপর এমন অত্যাচার করছেন? রাত হয়েছে, সৌগে তারক। সবিতার কণ্ঠে নিরতিশয় ক্লান্তি ফুটিয়া উঠিল। তারক ইহাতে ক্ষুণ্ণ হইয়া পড়িল, বলিল, বেশ, আপনার যা খুশি করুন, আমি সিঙ্গাপুরের সমস্ত ব্যাপার লিখে জানাই। তিনি এসে শেষে যদি বলেন, তারক, তোমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলাম, আমাকে জানাওনি কেন? তখন কি জবাব দেব তাকে? সবিতার অন্তর জ্বলিয়া উঠিল, কিন্তু ধীরভাবেই বলিলেন, আমি কেন 2 দিন খাইনি কিংবা 3 দিন ঘুমোইনি এর জন্য কারুর কাছেই তিনি কৈফিয়ত চাইবেন না। তাহলে এখানে আমার থাকার কি দরকার নতুন মা? তারকের স্বরে অভিমান প্রকাশ পাইল। সবিতা অবসন্ন কণ্ঠে বলিলেন, আজ আমি বড় ক্লান্ত তারক, তর্ক করবার শক্তি নেই, শুতে চললাম। সবিতা আস্তে আস্তে আবার দরজা বন্ধ করিয়া দিলেন। সারদা সিঁড়ির মুখেই দাঁড়াইয়াছিলেন। তারক ফিরিবার পথে তাহাকে দেখিতে পাইয়া তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, নতুন মা যে প্রতিদিন রাত্রে উপোস থাকছেন, একথা আমাকে কেন জানাননি? আজ শিবুরমার মুখে জানতে পারলাম। আপনি তো তার সম্বন্ধে কিছু জানতে চাননি। সারদার কণ্ঠের নির্লিপ্ততায় তারক গর্জে উঠিল, কি এত বড় মিথ্যে অপবাদ? আমি নতুন মার খবর রাখি না, দেখাশোনার ত্রুটি করি? অকারণ চেঁচাবেন না, আমি ওসব কিছুই বলিনি। নিশ্চয়ই বলেছেন, আমি বুঝতে পারছি আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। আজ রাতেই আমি সব লিখে দিচ্ছি বিমলবাবুকে। লিখতে আপনি পারেন, কিন্তু নতুন মা তাতে বিরক্ত হবেন। আমার কর্তব্য আমি করবই, সমস্ত দায়িত্ব তিনি আমারই উপরে দিয়ে গিয়েছেন, একথা ভুললে তো আমার চলবে না। নতুন মার রুচি অরুচির উপরে জুলুম করতে তিনি কাউকেও বলে যাননি, বলবেনই বা কেন? সে অধিকারও কারণ নেই। সবিদ্রুপ কণ্ঠে তারক বলিল, তাহলে সে অধিকারটা কার আছে শুনি? রাখালবাবুর নয় আশা করি। সারদার দৃষ্টি কঠোর হইয়া উঠিল। নিজেকে প্রাণপণে দমন করিয়া মৃদু কণ্ঠেই বলিল, নতুন মার উপর জোর করবার অধিকার যদি আজ কারুর থাকে, তো রাখালবাবুরই আছে, আর কারুর নয়। মৃদুস্বরে কথিত কথাগুলি তীক্ষ্ণাগ্র সূচির ন্যায় তারককে বিদ্ধ করিল। গূঢ় ক্রোধ সংযত করিতে না পারিয়া তারক বলিয়া উঠিল, তা তো বটে, সেই জন্যই তিনি নতুন মার অসহায় অবস্থার দেখাশোনা করার ভারটুকু পর্যন্ত নিতে পারলেন না। নতুন মার বাড়িতে এসে থাকলে পাছে তার সুনামি কালি লাগে। শান্ত গলায় সারদা কহিল, যারা স্বার্থের প্রয়োজনে সব কিছুই করতে প্রস্তুত, রাখালবাবু তাদের দলের নন। নতুন মাকে দেখাশোনার ভার নেওয়ার চেয়ে নতুন মারই পক্ষ থেকে ঢের বড় কর্তব্য ভার তিনি নিয়ে রয়েছেন। আপনি তা জানেন না, কাজেই বুঝতে পারবেন না। উত্তরের অপেক্ষা না করিয়া সারদা সিঁড়ি বাহিয়া নামিয়া চলিয়া গেল। দুপুরবেলায় সদ্য স্নাতা সবিতা সিক্ত কেশের ঘনপুঞ্জ পিঠের পরে ছড়াইয়া রৌদ্রে পিঠ রাখিয়া নিবিষ্ট চিত্তে পত্র লিখিতেছিলেন। পরিধেয় শাড়ির কালো পাড়টি শঙ্খের মতো সুন্দর গ্রীবার এক পাশ দিয়া লতাইয়া গিয়া পিঠের পরে বাঁকিয়া পড়িয়া আছে। উদাস বিষণ্ণ ছায়া শীর্ণ শুভ্র মুখে সকরুণ শ্রী বিকশিত করিয়া তুলিয়াছে। সারদা সেইখানেই বারান্দার এক ধারে বসিয়া নিজের জন্য একটি সেমিজ সেলাই করিতেছিল। পথের দিকে চাহিতে দেখিতে পাইল রাখাল আসিতেছে। সেলাইটা হাতে নিয়াই সে নিচে নামিয়া গেল সদর দরজা খুলিয়া দিতে। কড়া নাড়িয়া ডাকিবার প্রয়োজন হইল না। খোলা দ্বারে সারদা তাহার জন্য অপেক্ষা করিতেছে দেখিয়া রাখাল মনের ভিতরে ঈষৎ খুশি হইয়া উঠিল। সেটা প্রকাশ না করিয়া বলিল, ঠিক দুপুরবেলায় সদর দরজায় দাঁড়িয়ে কেন সারদা? একজনের জন্য অপেক্ষা করছি। কে সে? ফেরিওয়ালা নিশ্চয়ই। ওহ, চিনতে পারবেন না। তুমি না হয় চিনিয়ে দিলে। নিজে থেকে চিনে নিতে না চাইলে অন্যে তাকে চিনিয়ে দিতে পারে না দেবতা। কথাটা
হেয়ালি ঠেকছে। খেয়ালি মানুষদের কাছে সব কথাই হেয়ালি ঠেকে শুনেছি। সরুন, দরজা বন্ধ করি। সারদা দরজায় খিল দিয়া রাখালের সঙ্গে ভিতরের দালানে আসিল। রাখাল মৃদু হাসিয়া বলিল, অন্যদিনেও এমনই করে নিস্তব্ধ দুপুরে কারোর জন্য দৌড়ে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকো নাকি সারদা? কণ্ঠে তাহার স্বচ্ছ পরিহাসের লঘু সুর। সারদা মুহূর্ত মাত্র রাখালের মুখের পানে তাকাইয়া দেখিল এ বক্রোক্তি কিনা। তারপরে সেও হাসিয়া জবাব দিল, হ্যাঁ, সব দিনই থাকতে হয়। যেদিন প্রথম আপনি আমাকে দেখেছিলেন সেদিনও তো একজনের পথে এমনই করে দুয়ার খুলে অপেক্ষা করছিলাম। তাই নাকি? কে তিনি বলো তো? সারদা হাসিয়া বলিল, আমার পরম বন্ধু মরণ দেবতা। তার আশার দুয়ার তো সেদিন এমনি করে নিজের হাতে খুলে দিয়েছিলাম, কিন্তু সেই খোলা দুয়ার পথে মরণ দেবতার বদলে এলেন মর্তের দেবতা। রাখালের কর্ণমূল অরক্তিম হইয়া উঠিল। কথাটা হালকা করিবার জন্য সে বলিল, যাক, অপদেবতা বে কেউ এসে পড়েনি, এই যথেষ্ট। চলো ওপরে যাই। নতুন মা কি এখন বিশ্রাম করছেন? না, চিঠি লিখছেন। এইমাত্র তো তার খাওয়া হলো। সে কি এত বেলায়? প্রতিদিনই তো এমনই হয়। সংসারের সমস্ত কাজকর্ম নিজের হাতে শেষ করে স্নান আহ্নিক সেরে খেতে বসেন যখন 3টে বেজে যায়। আজ বরং একটু আগে হয়েছে। এর মানে কি? নিজের হাতে ওর সকল কাজ করা তো নতুন মার অভ্যাস নেই। এমন করলে যে একটা কঠিন অসুখে পড়ে যাবেন। লোকজন কি, রাঁধুনি এসব কি আর নেই? একলা মানুষ উনি, এমনই কি ওর অভাব? অভাবের জন্য নয় দেবতা, তবে এ তার কঠিন আত্মনিগ্রহ। রাখাল নিরুত্তর রহিল। সারদা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, বসবেন, চলুন। সারদা মুখের পানে তাকায়া রাখাল বলিল, আমি দুপুরবেলায় আসি, নতুন মার বিশ্রামের ব্যাঘাত ঘটায়নি তো সারদা? তা যদি মনে হয় আপনার, এ সময় না এলেই পারেন। রাখাল একটু ইতস্তত করিয়া বলিল, কিন্তু এ সময় ছাড়া এখানে আসার যে আমার অবসর নেই সারদা। মুখ টিপিয়া হাসিয়া সারদা জবাব দিল, সে আমি জানি। রাখাল সদিগ্ধ সুরে বলিল, তার মানে তুমি এর কি জানো? জানি বই কি, এ সময় এ বাড়ির নতুন উকিলবাবু কোর্টে থাকেন। অতএব আপনার বন্ধু সংকট থ্রুই বন্ধু সম্মিলন ঘটবার সম্ভাবনা নেই। কড়ি পেতে গুনতে শিখেছ দেখছি। এখন চলো, ওপরে উঠবে না নিচেই দাঁড় করিয়ে রেখে দেবে? সারদা বলিল, ওধারের ওই বেঞ্চিটার উপর একটু বসবেন। চলুন না দেবতা। মায়ের চিঠি লেখা শেষ হতে একটু দেরি হবে। সেই অবকাশে আপনাকে আমি গোটা কয়েক কথা জিজ্ঞাসা করতে চাই। চলো, উপরে গিয়েই শুনবো। মার সামনে বলতে পারবো না, আমার বাঁধবে। সারদা রাখালকে একতলায় দালানের উত্তর দিকে লইয়া গেল। একপাশে পিঠওয়ালা কাঠের মোটা ভারী একখানি বেঞ্চি পাতা আছে। নিচের আঁচল দিয়া বেঞ্চির উপরে ধুলা ঝাড়িয়া সারদা বলিল, বসুন। রাখাল বসিয়া পড়িয়া বলিল, অতঃপর তোমার আসন কই? না, আমি বেশ আছি। আমার কথা অল্পই, বেশিক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে না। তথাস্তু। অর্থ কথারম্ভ হোক। আপনি এমন করে ঠাট্টা তামাশা করলে বলবো কি করে? আচ্ছা, ঠাট্টা এবং তামাশা দুই প্রত্যাহার করলাম, বলো। সারদার রাখালের নিকট হইতে একটু দূরে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়াছিল। হাতের অসমাপ্ত সেলাইয়ের কাজটা নতচোখে কিছুক্ষণ নাড়াচাড়া করিতে করিতে একটু ইতস্তত করিয়া বলিল, আমি ঠিক জানি না, তবে এসব জিজ্ঞাসা করা আমার উচিত কিনা। তারপর অল্প থামিয়া বলিল, আচ্ছা, রেনুর বোন রানী বিয়ের পরে কেমন আছে জানেন আপনি? রাখাল সারদার কাছে প্রশ্ন আশা করে নাই, তাই বেশ একটু বিস্মিত হইয়া বলিল, কেন বলো তো? আমি তো বিশেষ কিছুই জানি নে। তবে সে ভালো ঘরে বরেই পেয়েছে এবং বিয়ের পরে সুখে স্বাচ্ছন্দ্যে আছে শুনেছিলাম। কিন্তু তুমি একথা হঠাৎ জিজ্ঞাসা করছো কেন সারদা? পরে বলবো। আচ্ছা, রানীর নাকি সন্তান সম্ভাবনা হয়েছে। ওরা চিঠি লিখে কাকাবাবুকে সুসংবাদ জানিয়েছে। হয়তো হবে, কিন্তু আমাদের এসব খবরে দরকার কি সারদা? এই সংবাদ জানবার জন্যই কি তুমি ঘটা করে আমাকে এখানে এনে বসিয়েছ? না। সারদার কণ্ঠস্বর একটু ভারী হইয়া উঠিল। বলিল, আপনি কি জানেন রানীর বিয়ে হয়েছে সেই পাত্রেই, যে পাত্রের সঙ্গে রেনুর বিয়ে ঠিক হয়ে গায়ে হলুদ পর্যন্ত হয়ে গিয়েছিল? রাখাল অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল, তাই নাকি? তা তো কই জানতাম না। রাখালের মুখে চোখে চিন্তার ছায়া সুস্পষ্ট হইয়া উঠিল। হ্যাঁ, তাই।
অল্প স্বরে সারদা আবার প্রশ্ন করিল, কাকাবাবু নাকি বৃন্দাবন বাস করবেন মনস্থ করেছেন? হ্যাঁ। রেণুও সঙ্গে যাবে? নইলে কোথায় বা আর থাকবে সে? সারদা ক্ষণকাল চুপ করিয়া রহিল, পরে ধীরে ধীরে কতকটা আপন মনেই বলিল, কিন্তু সেখানে এই বয়সে কুমারী মেয়ে। সারদা রাখাল বলিল, সবই তো বুঝছি, কিন্তু এছাড়া অন্য পথই বা কোথায়? দেখিয়ে দিতে পারো সারদা? একটু থামিয়া আবার বলিতে লাগিল, যার বা যা অদৃষ্টে ঘটবার তা তাই ঘটে থাকে, এই দুনিয়ার নিয়ম। এ মেনে নিতে না পারলে খালি জটিলতা আর দুঃখ বেড়ে ওঠে মাত্র। তার মানে আপনি বলতে চাইছেন রেণুর অদৃষ্টে যা আছে তা হবেই? আমাদের দুশ্চিন্তা নিরর্থক? নয়তো কি? ওর ভাগ্য বিড়ম্বনা তো শৈশবে শুরু হয়েছে ওর জীবনে। তুমি আমি কেন দেশশুদ্ধ লোক এখন ওকে সুখে রাখবার চেষ্টা করলে তা ব্যর্থ হব? এই কি আপনার অন্তরে যথার্থ বিশ্বাস দেবতা? হ্যাঁ, অনেক হোঁচট খেয়ে এই এখন আমি শেষ বুঝেছি। সারদা স্তব্ধ হইয়া রহিল। বহুক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, মা কিন্তু এটা সহ্য করতে পারবেন না বললে মনে হয়। তার মানে? আপনি যাই বলুন দেবতা, সারদাকে ভোলাতে পারবেন না। জোর করে নিষ্ঠুর সাজতে যাওয়া আপনার মতো মানুষের সাধ্য নয়। সমস্তই আপনি জানেন, বোঝেন। আপনার জ্ঞানের কাছে আমার জ্ঞান বুদ্ধি তুচ্ছ। জানি রেণুর আজকের অবস্থার জন্য তার নিজের মাই দায়ী, কিন্তু যা এই সংসারে বহু মানুষেরই জীবনে ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটে যায়, তার কি কোনো জবাবদিহি আছে? নিজেই সে কি খুঁজে পায় তার কারণ? তার অর্থ? রাখাল ভাবহীন শূন্য দৃষ্টিতে সারদার পানে তাকায়া রহিল। সারদা ধীরে ধীরে বলিতে লাগিল, তবুও ভেবে দেখুন, সেদিনের মা আর আজকের মা এক মানুষ নন। উভয়ের মধ্যে অনেক প্রভেদ। আর যে কেউ যাই বুঝুক না কেন, দেবতা, মায়ের নতুন মা পরিচয়টা আপনার চেয়ে ভালো, আমার চেয়ে বেশি আর কে জানে? নিরুত্তর রাখালের মুখে চোখে নিগুড় বেদনার বিষণ্ণতা নামিয়া আসিয়াছিল। সারদা অত্যন্ত মৃদু গলায় বলিল, মার পানে আজ চাওয়া যায় না আজকাল। কি মানুষ, কি হয়ে যাচ্ছেন দিনের পর দিন। ভিতরে ভিতরে অহরহ তুষের আগুনে পুড়ে পুড়ে দেহ মন তার খাক হয়ে গেল। খাওয়া ছেড়ে, পড়া ছেড়ে, সংসারের অনাবশ্যক কাজে দাসী রাঁধুনির বাড়া খাটুনি খেটে মেয়ের ভাবনা ভেবে ভেবে দেহপাত করে ফেলেছেন। তবুও এক বিন্দু শান্তি পাচ্ছেন না একদণ্ড। রাখাল উদাস নেত্রে উঠানের দিকে তাকায়া রহিল, কথা কহিল না। সারদা বলিল, মায়ের উপরে আপনি অবিচার করবেন না। আপনিও যদি অভিমানে মাকে ভুল বোঝেন, তাহলে পৃথিবীতে সত্যের পরে যে আর নির্ভর করাই চলবে না। মানুষ বাঁচবে কিসে? রাখাল দৃষ্টি নত করিল, কি বলিবে খুঁজিয়া পাইল না। জবাব দিবারও ছিল না কিছু। দেবতা, আপনি চলুন একটু মার কাছে। আজকের দিনে তার মনের এই মর্মান্তিক জ্বালা এতটুকু জুড়োতে পারে এমন কেউ নেই আপনি ছাড়া। এবার থেকে তোমারই কথা মতো চলতে চেষ্টা করব সারদা। গাঢ় কণ্ঠে সারদা বলিল, আপনি শুধু আমার জীবনদাতা দেবতা নন, আমার গুরু। অন্ধ ছিলাম, দৃষ্টিদান করেছেন আপনি। অজ্ঞান ছিলাম, জ্ঞান দিয়েছেন আপনি। আপনারই দৃষ্টিভঙ্গির স্বচ্ছতায় আজ আমার দৃষ্টি বদলেছে। একথা একটু বাড়ানো নয়, অন্তর্যামী জানেন। ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসটির এই 22 নম্বর অংশটি সম্পূর্ণ অংশ শোনার জন্য। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং উপন্যাস পাঠটি কেমন লাগছে উপন্যাসটি তা কমেন্টে জানাবে। ধন্যবাদ।